নমস্কার। পডকাস্ট উইথ শান্তনু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ অনেকদিন পর আবার আমরা পেয়ে গেছি শ্রী বেতালনাথ অঘরী মহাশয়কে। তিনি রিসেন্টলি নীলগিরি পর্বতের জঙ্গলে একটি যজ্ঞ স্থাপন করেছিলেন। সেই যজ্ঞ স্থাপনের সময় কিছু ভৌতিক শক্তির উনি কিছু উপস্থিতি লক্ষ্য করেছিলেন। তো সেই ব্যাপারেই তিনি আজকে আমাদের সাথে বলবেন। প্রথমে নমস্কার এবং প্রত্যেক সাবস্ক্রাইবার, ফলোয়ার্স এবং আমাদেরকে যারা শুভাকাঙ্ক্ষী, যারা আমাদের প্রত্যেকের প্রোগ্রাম দেখছে, সবাইকে আন্তরিকভাবে 2025-এর অভিনন্দন এবং শুভেচ্ছা। আর আপনারা যেভাবে ভালোবাসছেন চ্যানেলটাকে, পডকাস্ট উইথ শান্তনু চ্যানেলটাকে এইভাবে ভালোবাসবেন, আরো সাবস্ক্রাইব করুন, আরো শেয়ার করুন, যাতে লোকে আমাদের এই আধ্যাত্মিক জগৎ নিয়ে মানুষ জানতে পারে। তো আগেও বলেছি প্রোগ্রামে যে আমরা কখনো কোনো মানে কুসংস্কারকে প্রমোট করি না, সংস্কারকে করি, অন্ধবিশ্বাসকে প্রমোট করি না, বিশ্বাসকে করি। যদি ভালো লাগে প্রোগ্রাম দেখবেন, যদি ভালো লাগে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, এবং যদি কোনো ভুল ত্রুটিও থাকে সেটাও আপনারা কিন্তু কমেন্টস বক্সে জানাতে পারেন। এছাড়া চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলের সাথে থাকুন। তো আমরা যেটা নিয়ে আলোচনা করব, এই রিসেন্টলি আমি গেছিলাম, আপনার জায়গাটার নাম হলো পঞ্চলিঙ্গেশ্বর। এটা বালেশ্বর থেকে আপনার মোটামুটি 82 কিলোমিটার জায়গা। ওই আমরা গাড়ি করে গেলে 1.5 ঘন্টা মতন লাগে। তো নীলগিরি পর্বতের সামনে এখানে বাবা পঞ্চলিঙ্গেশ্বরের একটা দারুণ একটা মন্দির, যেটা মানে অফবিট বলা চলে, চট করে কেউ যায় না, কিন্তু বাবা খুব জাগ্রত এবং বলা চলে একটা জ্যোতির্লিঙ্গর মতনই সেটা, তার ক্ষমতা রয়েছে। তো প্রথমে আমরা গেলাম ওখানে। তো প্রথম দিন আমরা রুদ্রাভিষেক করবো বলে গেলাম। তো ওখানকার যিনি মহারাজ রয়েছেন, বিরজু মহারাজ, খুব ভালো লোক। তো ওনার সাথে পরিচয় হলো, এরকম আমি পুজো করব, আমি এরকম রুদ্রাভিষেক করবো। বলে হ্যাঁ নিশ্চয়ই করবেন। আমি বললাম এরকম আমি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করবো। বলে করুন, কোনো ব্যাপার না। তো এরকম ওপর থেকে ঝর্ণার জল পড়ছে, এইভাবে মানে পুরো শুয়ে মানে লীন হয়ে একটা গোয়ার মতন রয়েছে, ওখানে ঢুকিয়ে যেতে হবে বডিটাকে, এবং তলার দিকে আবার হাতটাকে ঢুকিয়ে এভাবে 5খানা লিঙ্গ রয়েছে, স্পর্শ করে অনুভূতি করতে পারবে। এই না যে তুমি দেখতে পারবে, সে অনুভূতিটাই ওপর থেকে জল পড়ছে, পুরো ভিজে গিয়ে স্নান করে দারুন। তো ওখানে যিনি বিরজু মহারাজ, উনি ওনার ধুনি দিলেন, বললেন এখানে যজ্ঞ করুন। তো খুব সুন্দর অভিজ্ঞতা সেদিন আমাদের এইভাবে কাটলো। তো পরের দিন আমরা গেলাম দেবকুণ্ড। ওখানে মায়ের মানে মাঝে পিঠ রয়েছে, শেষ পিঠটা যে, তো ওখানে মায়ের বা পায়ের গোড়ালি পড়েছিল, মা অম্বিকার মন্দির। ওখানে আমরা যজ্ঞ করলাম। ওখানেও খুব সুন্দর মানে পরিবেশ, ওপর থেকে একটা ফাউন্টেন রয়েছে, জলপ্রপাত, দারুণ দেখার, মানে ঝর্ণা পড়ছে। মানে যদি ওখানে কেউ গিয়ে থাকেন বা যদি না গিয়ে থাকেন, যদি এরকম অনেকগুলো দেখবেন ট্রাভেল যে পডকাস্ট গুলো থাকে, তার মধ্যে ওর কিছু ভিডিওস রয়েছে, আমার ফেসবুকেও রয়েছে। দারুণ জায়গা, একবার পারলে ঘুরে আসবেন, মায়ের দর্শন করে আসবেন। 411টা সিঁড়ি কিন্তু আপনাদেরকে পার করতে হবে, আর প্রচন্ড খারাপ সিঁড়ি, একটু কষ্ট আছে। ভগবানের দর্শন তো অত সহজ নয়, একটু কষ্ট করলেই কেষ্ট মেলে। কিন্তু হ্যাঁ, এই 2 দিন আমরা কর্মকাণ্ড শেষ করার পর তৃতীয় দিনের আমার এক বিরল অভিজ্ঞতা। তো আমি ওখানে ঘুরতে ঘুরতে একটা জায়গা দেখলাম, নীলগিরি পর্বতের সংলগ্ন একটা জঙ্গল, পাহাড়ে একবারে গাই, সামনে একটা বড় ঝিল রয়েছে, ঝিলটা সংলগ্ন একটা টিলা মতন রয়েছে, ওর উপরে আমার ইচ্ছা হলো যজ্ঞ করবো। তো ওখানে লোকাল লোকদের জিজ্ঞাসা করলাম, তো লোকাল লোকরা আমাকে ঠিক বলতে পারলো না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, ওখানে সমস্যাটা হলো, ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে ওখানে এক আদিবাসী, ওখানকার একজন, বেশ ওনাকে মানে টানে। ওনাকে আমি বললাম যে দাদা এখানে যজ্ঞ করবো। বলো করছেন করুন, আমি সেই ব্যবস্থা করে দেবো, কিন্তু আপনার কিন্তু 8টার মধ্যে যে করে ছাড়তে হবে জায়গা। আমি কেন? এখানে ওই যে সামনে ঝিলটা রয়েছে, ওখানে হাতিরা জল খেতে আসে, এবং যখন তখন ওখানে হায়না, শিয়াল, এমনকি ভাল্লুক পর্যন্ত লোকের বাড়িতে ঢুকিয়ে। আমি বললাম ঠিক আছে চলো। এবার ওখানে কাঠ পাট ওনারাই ব্যবস্থা করে দিল। আমি যজ্ঞে বসে, এবার যখন যাচ্ছি আমি তো দূর থেকে জায়গাটা দেখেছি, ভেতরে রিয়েলাইজ করিনি কি আছে। আমি যখন যাচ্ছি হঠাৎ করে পায়ের সামনে কি খট করে লাগলো, কটমাট করে আওয়াজ হলো। নিচে তাকিয়ে দেখছি খুলি, তোমার মানুষের হাড্ডি সব পড়ে রয়েছে। তো ওই যিনি আমাকে ওখানে ব্যবস্থা করে দিয়েছেন, উনি আমাকে কথা দিয়েছিলেন যতক্ষণ যজ্ঞ হবে ততক্ষণ উনি থাকবেন। তো আমাদের এরকম প্ল্যানিং ছিল, আমরা 3টে থেকে বসবো, রেডি করতে করতে 4টে থেকে 8টা 4 ঘন্টা আমরা করবো। তো আমরা সেই অনুযায়ী আমরা 3টের সময় ওখানে ঢুকেছি।
তখন বেশ আলো রয়েছে। আমি বললাম, দাদা যে এরকম এখানে অ্যাকচুয়ালি এখানে যারা আদিবাসী রয়েছে খুব গরিব, তো মানে এটা একবারে যেটা আমরা বলি যে ট্রাইব্যুনাল, মানে একবারে যেটা মানে মানে নিম্নবিত্ত থেকে খুব নিচু মানে অবস্থা ওদের, মানে ওই পাহাড়ে কাঠ পাট টুকিটাকি চাষবাস করে চালায়। তো ওরা কি করে, আধ পোড়া, পুরো কাঠ পায় না জ্বালাতে, আধ পোড়া অবস্থা মানুষকে ফেলে দেয়। তো ওখানে রেখে দিয়ে শেয়াল ভাল্লুকে খায়। তারপরে ওখানে যে হসপিটাল রয়েছে, ওখানে যেসব বেয়ারিস ক্লাস গুলো রয়েছে, ওখানে ওগুলো ফেলা হয়ে পচন হয়ে চিল ফিল, তারপরে ভাল্লুক পাল্লুক ওরা খায়। এমনিতে ভাল্লুক মরা খায় না, তো শিয়াল পিয়াল ওই হায়না পায়না ওরা খায়। তো ওরকম গন্ধ প্রচন্ড, হাড় পাড় পড়ে রয়েছে, কিছু ডেড বডি গলা ফলা। অঘরীর লাইফই তো এটা, সর্বসাধনা করেছি, ওসব কোনো ব্যাপার না। আমার তো এমনিতে একটু আত্মবিশ্বাস সবসময় চড়ার উপরে থাকে, তার মধ্যে একটা মানে অভিজ্ঞতা। তো আমার একটা ভুল হয়েছে যে আমি অন্য সময় যে কোনো ক্রিয়া করতে গেলে গুরু বাবার পারমিশন নিই। সেদিন এতটাই কনফিডেন্ট লেভেল হাই হয়ে গেছিল, আমি কাউকে কোনো আমি মানে জিজ্ঞাসা করো বা আদেশ নেবো সেটা করিনি। আর সবথেকে বড় কথা, ওখানে টাওয়ার নেই। ওখানে টাওয়ার মানে ওই ঘন্টায় কতক্ষণ থাকবে সেটা বলতে পারবো না, আর 5G কাজ করছে না। তো সেই ক্ষেত্রে আমি ফোন করবো, করে কথা বলবো, সেরকম সময় পাইনি। তখন তো এক্সাইটেড, ওরকম একটা মৃতদেহ গুলো পড়ে আছে অনেকদিন পর, সেই মৃতদেহ গুলোর উপরে বসে যোগ্য করবো। তো আমরা যোগ্য শুরু করলাম, আমি ভিডিও পোস্টও করেছি। করতে করতে যেই 7টা নাগাদ মানে হতে চলেছে, অলরেডি পাশ দিয়ে শুনতে পাচ্ছি মানে হাতির আওয়াজ। তো আমাকে পাশ থেকে যিনি ছিলেন ওই আদিবাসী দাদা, এবার উনি আমাকে বারবার বলছেন, দাদা এবার কিন্তু টাইম হবে, তাড়াতাড়ি করুন। আমি লাইফে মদ্য আহুতি দিয়েছি, মদ্য আহুতি দিলে প্রচন্ড ফ্লেম ওঠে। আমি ধুনোর আহুতি দিয়েছি, ওটাতেও ফ্লেম প্রচুর ওঠে। তৈল আহুতি যে এত ফ্লেম ওঠে আমি বুঝতে পারিনি। মানে আমার জীবনে একটা বিরল একটা অভিজ্ঞতা। যখন আমি তেলটা আহুতি দিচ্ছি মন্ত্র পাঠ করে, তখন সামান্য ওই 2-3 ফুট মতন উঠলো, উঠেই ভর করে একটা মানে এরকম একটা বিশাল আগুনের গোলা। মানে কাউকে বোঝাতে পারবো না যে মানে ওইটা আমার ফেসবুকে আমি পোস্টও করেছি, ভিডিওটা পুরো দিইনি। কারণ দেখো, যে কোনো এনার্জি তো ওসব এগুলো গুপ্ত সাধনা, সবকিছু সবার সামনে আনা যায় না। তো কিছুটা আমি দিয়েছি, সেখানে দেখা যাচ্ছে এরকম একটা বিশাল ফ্লেম, একটা হট করে আগুনের গোলা আর কালো ধুয়ো। সবসময় জানবে কালো ধুয়ো মানে হলো নেগেটিভ এনার্জি। এরকম ভাবে উঠলো, আর বলা বাহুল্য ওই যখন উঠছে যেন আমার বুকের ছাতিতে 2 পা দিয়ে যেন কেউ সজোরে লাথি মারলো। মানে একটা সাধারণ মানুষের এরকম জোর হতে পারে না। কিছুক্ষণের জন্য দমফম আটকে গিয়ে আমি এরকম গড়াতে গড়াতে টিলা থেকে নিচে। আমার কিন্তু দেহ বন্ধন মন্ত্র করে আমার দেহ বন্ধন করা, তা সত্ত্বেও মানে কতটা ওদের এনার্জি, কতটা ওদের মানে কতটা অ্যাক্টিভ এনার্জি। দেখো, আমি কখনো বলি না ভূত, আমি বলি এন্টিটি বা স্পিরিট। এটা একটা আত্মা, এর ক্ষমতা অপরিসীম, আর এটা তো এনার্জি একটা। তো আমি গড়াতে নিচে। তো আমাকে তখন আমার ওয়াইফ পাশে রয়েছে এবং ওই লোকটাও রয়েছে যিনি ওখানে আদিবাসী। উঠুন, আমি যে এত সহজে চাননেওয়ালা না, এত সহজে আমি হার মানতে পারি। আবার বসে আমি মদ্য আহুতি দিয়েছি। আর আহুতির সময় আমি কাল ভৈরবের কিছু মন্ত্র পাঠ করেছি। তখন দেখলাম উল্টে যেটা হয়, মদ্য আহুতির সময় ফ্লেম ওঠে, ওটাও ফ্লেম উঠলো। পরবর্তীকালে যখন আমি কিছু স্টিল ওখানে আমার ওয়াইফ তুলেছিল, ওখানে অগ্নির মধ্যে কিছু আকার দেখা গেছে, এবং একটা ভিডিও আমার কাছে রয়েছে, এখনো আমার কাছে স্টকে রয়েছে। আমি ওটা ফেসবুকে ছাড়তেও পারবো না, কারণ আমার গুরু নিষেধ করা আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে একটা যেন কোনো বড় একটা ছায়া মূর্তি বারবার যজ্ঞের, ধরো এই সামনে এটা ধরো আমি এখানে বসে আছি, এখানে যজ্ঞ করছি, আর যজ্ঞের ঠিক উল্টো দিক দিয়ে যেন একটা মনে হচ্ছে আমার ওয়াইফ তার ঠিক পেছনে একটা টিলা আছে, ওখান থেকে বসে ভিডিও করছে। বোঝাচ্ছে ক্যামেরার সামনে দিয়ে যেন একটা কোনো মানে একটা ছায়া মূর্তি যেন কনস্ট্যান্ট ওখান দিয়ে মানে এই দিক থেকে ওদিক যাচ্ছে, ওই দিক থেকে ওই দিক যাচ্ছে। এবার যাই হোক, আমি ওখানে সেদিন তো করলাম, কিন্তু এই এনটিটি কিন্তু আমাকে ছাড়লো না ওখানে। তো তার পরের দিন আমি বাড়িতে ফিরে পরের দিনই অমাবস্যা। তো অমাবস্যা রাত্রিরে আমি বাড়িতে
মন্দিরে হোমযজ্ঞ ছিল, করে রয়েছি। করে আমার একটা ক্লায়েন্ট ফোন করলো যে দাদা তার বাচ্চার শরীর খারাপ, অ্যাকচুয়ালি পঞ্চলিঙ্গেশ্বরে মহামৃত্যুঞ্জয় ওই বাচ্চাটার জন্যই করেছিলাম। উনি বললো যে আমার তো বাচ্চাটা অ্যাবনর্মাল, তো মানে স্পেশাল চাইল্ড, ওকে রেখে যাওয়া যেতে পারে না। তো বললো গুরুজি আমি এরকম বাচ্চাটাকে রেখে খুব বেশি দূর যেতে পারবো না, আপনি একটু সোদপুর স্টেশনে যদি আমাকে জিনিসগুলো দিয়ে যান আমার খুব ভালো হয়। তো আমি বললাম যে বাবু আমি 2 দিন জার্নি করে এত কাজ বাজ করে ফিরেছি, আমাকে আজকে দিন। বলছে গুরুজি আজকে দিনটা অমাবস্যার দিন, আপনি আজকে দিলে আজকে পড়ালে ভালো হয়। এবার দেখো যার যার ইমোশন, ঠিক আছে, সে একটা মানুষ অনেক আশা করে যে কাজ করেছে বাচ্চার জন্য, যাই আমি। তো আমি এরকম যাচ্ছি ঠিক ব্রিজের তলা দিয়ে, তো ওখান থেকে খুব অটো যাতায়াত করে এবং তোমার হলো গাড্ডা গাড্ডা রয়েছে। তো আমি বুঝতে পারলাম না, আমাকে কিন্তু মানে আমার এইটুকু স্পষ্ট মনে আছে যে আমাকে কিন্তু মানে জাস্ট একটা ঝটকা দিয়েছে, এই না যে আমাকে ধাক্কা মেরেছে। কিন্তু আমি কিভাবে পড়লাম, তারপরে আমি প্রায় 8 ঘন্টার উপরে আমার সেন্স ছিল না। তো তো সেই ক্ষেত্রে আমি যখন পড়লাম, পড়ার পর আমি আবার আমার ফোন থেকে একজন সহৃদয় ব্যক্তি আমার বাড়িতে ফোন করে জানালো এরকম গুরু, ওনাকে দেখে মনে হচ্ছে আধ্যাত্মিক কোনো গুরু, তো ওনাকে এরকম পড়ে রয়েছে, আপনার একটু বাড়ির লোক আপনারা তাড়াতাড়ি এসুন। আমার বাড়ির লোক সাথে সাথে গাড়ি বুক করে গেল, আমাকে নিয়ে ভোলা হসপিটালে গেল। গিয়ে আমার বলেছিল সেলাই করতে, মানে সেলাই দরকার নেই, আমার ট্রিটমেন্ট করে ছেড়ে দিই। পড়ার পর বাড়িতে আসার পর প্রচন্ড অস্বস্তি করছে আর শরীর না উথাল পাতাল করছে। বুঝতে পারছি আমাকে মানে একটা এনার্জি, তো ওখানে কাজ করেছি তাদের পারমিশন ছাড়া, তাদেরকে বিরক্ত করেছি, তারা তো আমার ছাড়নে ভালো না এত সহজে। তো বাড়িতে আসার পর শরীর খুব উতাল পাতাল করছে, তখন বাধ্য হয়ে আমার গুরুদেবকে আমি ফোন করলাম, যিনি আমার দীক্ষা গুরু, আমার শিক্ষা গুরু। তো ওনাকে ফোন করার পর উনি আবার দেখে টেকে বললো যে না এরকম তোর এটা করা উচিত হয়নি, আমাকে একবার ফোন করতিস। আর তারপরে আমি ভিডিওটা ওনাকে সেন্ড করেছিলাম। উনি বললো খুব ভুল করেছিস, আর হয়তো তুই এই যাত্রায় বেঁচে গেছিস, হয়তো তোর উপর ঈশ্বরের সেই ক্ষমতা ছিল বা ঈশ্বরের সেই আশীর্বাদ ছিল, সাধারণ মানুষ ওখান থেকে ফিরে আসতে পারত। কিন্তু হ্যাঁ, আমার লাইফে একটা বিরল অভিজ্ঞতা, মানে এখনো পর্যন্ত যেন মানে আমি শুলে আমার খালি মানে যখন আমি খুব ফ্রি থাকি তখন কিন্তু আমার ওই রিয়েলাইজটা হয়, কারণ বেশি দিন যায়নি, ট্রমাটাও যায়নি, বুকের মধ্যে যেন এখনো পর্যন্ত একটা মানে ওই সজোরে লাথিটার যেন একটা ট্রমাটিক একটা ভাব থাকে, যে মানে কেউ দুটো পায়, একটা সাধারণ যদি কোনো মানুষও করতো, মানে কেউ ছিল না, তা আমি একটা যদি আমার ধারণা ধরে নিই একটা মানুষও করতো, সে হাতের উপরে ভর রেখে অত জোরে মারতে পারতো না। আর একটা মানুষেরও শক্তি নেই যে এইভাবে মেরেছে, মানে প্রথমে আমি মানে ওই বুকের মধ্যে খাওয়ার পর আমি সাইডে এরকম পাথরটাই ধরে নিয়েছিলাম ব্যালেন্স নেওয়ার জন্য, কিন্তু পারলাম না। আমি এরকম উঁচু টিলা প্রায় 8-9 ফুট উপর থেকে গড়াতে একদম নিচে, আমি ওই অবস্থায় আমি যে না ছাড়বো না, যখন বসেছি তো আমি কমপ্লিট করে উঠবো, ওই গড়িয়ে গড়িয়ে ঠিক ওপরে উঠলাম। তো চ্যানেলের সাথে থাকবেন, বারবার বলছি, এরকম আরো অভিজ্ঞতা এবং আরো আপনাদের আধ্যাত্মিক জগৎ নিয়ে আরো আমরা অনেক কিছু বিশ্লেষণ করব, আপনাদেরকে আমাদের যেটুকুনি জ্ঞান আছে সেটুকুনি আপনাদের মধ্যে বিতরণ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।